হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি এমটিএস ৯-১০-২০২৪ এর থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসের ২৫খানা কোশ্চেন নিয়ে। তো আজকেও আমরা বিস্তারিত আলোচনা করব। এটা আমাদের আজকের ৩৯ নম্বর ক্লাস। দেখতে দেখতে আমরা ৩৯ নম্বর ক্লাসে পৌঁছে গেছি প্রিভিয়াস ইয়ারের। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে, প্লেলিস্ট করা রয়েছে। তার পাশাপাশি সিএইচএসএল ২০২৪ এবং জিডি ২০২৪ এর ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। আর বাকি আমরা যে টপিক ওয়াইজ রিসেন্ট ক্লাসগুলো দিয়েছি, ঠিক আছে, এনটিপিসি এক্সামের সময় যে টপিকগুলো দিয়েছিলাম সেই টপিক প্লাস এই এমটিএসসি যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো ভালো করে ক্লাসগুলো করো। যদি না ইউটিউবে খুঁজে পাও তো আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানেও আমরা পুরো তোমাদের এমটিএসের জন্য যে সকল ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো প্রয়োজন সেগুলো আমি কিন্তু ওখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। জোনবিল মেলা। জোনবিল মেলা প্রতি বছর নিচের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এই মেলাটি প্রতি বছর কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ৩, আসাম। আসামে অনুষ্ঠিত হয়। জোনবিল মেলা সাধারণত আসামের মরিগাঁও জেলার দেওয়াং বেলগুড়িতে মাঘ বিহু ফসল কাটার উৎসবের কয়েকদিন পরে অনুষ্ঠিত হয়। জোনবিল হ্রদটি যার নামে এই মেলা, জোন অর্থাৎ চাঁদ আর বিল হচ্ছে একটা হ্রদ, জোনবিল হ্রদের নামেই এই মেলাটার নামকরণ করা হয়েছে। সেখানে মেলা চলাকালীন সম্প্রদায় কর্তৃক মৎস্য শিকারের সাক্ষী থাকে। মৎস্য শিকারের সাক্ষী থাকে। এরপরে দেখো ২ নম্বর কোশ্চেন, বাংলার সমাজ সংস্কারকের নাম বলো যিনি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন ১৮৫৬ প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন ১৮৫৬ সালের প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন নাম্বার এ সঠিক আনসার। এখান থেকে যে তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো আমরা আগেও অলরেডি আলোচনা করেছি ক্লাসে, আবারও দেখে নাও। ১৮৫৬ সালের ১৬ই জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে এই আইন প্রণয়ন করা হয়েছিল। বিধবা পুনর্বিবাহ সমিতি যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, করেছিলেন কে? না, হচ্ছে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। স্থান ছিল বোম্বে। প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৩ সালে। বিধবা পুনর্বিবাহ সংঘ ১৮৬১, প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ রানাডি। এই তথ্যগুলো অবশ্যই ভালো করে মনে রাখুন। তারপরে দেখো ৩ নম্বর কোশ্চেন। ৩ নম্বর কোশ্চেন কি রয়েছে? না, হচ্ছে তিজন বাই। তিজন বাই নিচের কোন নৃত্যের সাথে যুক্ত? তিজন বাই তো ইনি একজন পাণ্ডবনী নৃত্যশিল্পী, পাণ্ডবনী নৃত্যের সাথে যুক্ত। নৃত্য নিয়ে ক্লাস করিয়ে দিয়েছি বারবার, প্রত্যেক ক্লাসে বলি নৃত্যের ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। যারা এমটিএস এর এক্সাম দিতে যাবে অবশ্যই নৃত্যের ক্লাসটা দেখে নেবে। যারা দেখোনি দেখে নাও। একদম প্রত্যেকটা নৃত্য আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। ৪ নম্বর কোশ্চেন দেখো, বেশ কিছু জৈবিক প্রক্রিয়া এনজাইম দ্বারা অনুঘটক হয়। তো পরিপাক এনজাইম কোষের কোন অংশে থাকে? পরিপাক এনজাইম কোষের কোন অংশে থাকে? তো সঠিক অ্যান্সার হবে লাইসোজোম। লাইসোজোমে থাকে। লাইসোজোম সম্পর্কে জেনে রাখো। লাইসোজোম হচ্ছে কোষের আত্মঘাতী থলি বা হচ্ছে যেটাকে সুসাইড ব্যাগ বলে। সুসাইড ব্যাগ নামে পরিচিত বা আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। লাইসোজোমে পরিপাককারী হাইড্রোলাইটিক এনজাইম থাকে। হাইড্রোলাইটিক এনজাইম। ৫ নম্বর, জৈব পদার্থের পচনকারী দ্বারা সরল যৌগগুলিতে বিভক্ত হওয়ার প্রক্রিয়াটির নাম কি? জৈব পদার্থের পচনকারী দ্বারা সরল যৌগগুলিতে বিভক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পচন বা ডিকম্পোজিশন। পচন বলা হয়, পচন। ৬ নম্বর, শরণ সিং কমিটির বিষয়ে নিচের কোনটি সত্য নয়? নয় জিজ্ঞেস করেছে কিন্তু। শরণ সিং কমিটি খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটা টপিক। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি। নাগরিকদের কর্তব্য হিসেবে ৯টি আইটেমের পরামর্শ দিয়েছিলেন। ৯টা পরামর্শ দিয়েছিলেন।
তো এই কথাটা ভুল। সঠিকগুলো দেখো, ইন্দিরা গান্ধী সরকারের সময় কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল, 42তম সাংবিধানিক সংশোধন আইন দ্বারা সুপারিশ ভিত্তিতে তৈরি হয়েছিল। শরণ সিং কমিটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলো কিন্তু সবই সত্য। 1976 সালে 42তম সংশোধনী আইন শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত করে। প্রথমে 10টা মৌলিক কর্তব্য চালু করা হয়েছিল, পরে আরও একটা যুক্ত করা হয়, মোট এখন বর্তমানে 11টি। এই কর্তব্যগুলি সংবিধানের চতুর্থ অংশ অর্থাৎ পার্ট 4 এর 51A ধারায় তালিকাভুক্ত করা হয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট তথ্য এগুলো, সব প্রত্যেকটাই ভালো করে মনে রাখো। 7 নম্বর দেখো, চিফ, কন্ডার, ডাফ এবং ড্রাইভার এগুলো ড্যাশে ব্যবহৃত পদ। কোন খেলায় ব্যবহৃত পদ? তো বিভিন্ন খেলায় ব্যবহৃত পদগুলো, সেগুলো আমাদের যে পেড পিডিএফ রয়েছে সেখানে আমরা দিয়েছি। এগুলো থেকে কোশ্চেন আসে। তো এই সকল টপিকগুলো কিন্তু আমাদের পেড পিডিএফে দেওয়া হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার আসবে গল্ফ। যদি তোমরা পিডিএফ বাই করতে চাও, আমাদের MTS ব্যাচে জয়েন হতে চাও, তাহলে দেরি না করে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। পিডিএফ পেতে গেলে তোমাদেরকে 199 টাকা পেমেন্ট করতে হবে। মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা, যেখানে তোমাদের এই 4খানা পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে এবং তার পাশাপাশি তোমাদেরকে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে আর বাকি সমস্ত প্রকার যে নোটস তোমাদের এক্সামের জন্য প্রয়োজন, যেমন আমরা যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাচ্ছি, এই সকল টপিক সেগুলোও পেয়ে যাবে ওখানে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আর 25 যেগুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো ওই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে এবং আরও কিছু বাকি রয়েছে, সেগুলো দেওয়া হবে। ম্যাথ, রিজনিংও পেয়ে যাবে এখানে, ঠিক আছে? ইংলিশেরও পিডিএফ দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, তার পাশাপাশি গ্রুপেও দেওয়া হবে। তো এগুলো সমস্ত কিছু নোটস, অনেক নোটস তোমরা পাবে মাত্র 199 টাকায়। তো যদি নিতে চাও, তো পেমেন্ট কীভাবে করবে, তো সেগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সবই কিছু বলে দেওয়া হবে। আর এখন CHSL এর অফার চলছে। CHSL এর পিডিএফ রয়েছে 2300, প্রাইস রয়েছে মাত্র 29 টাকা। 29 টাকায় CHSL এর পিডিএফ পেয়ে যাবে। 2300 জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তো ওটা যদি কেউ নিতে চাও, তো ওটাও মেসেজ করো হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই মেসেজ করলেই হবে। এবার দেখো 8 নম্বর কোশ্চেন কী রয়েছে। 297 খ্রিস্টপূর্বাব্দে কোন শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের স্থলাভিষিক্ত হন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের স্থলাভিষিক্ত হন কে? না, তিনি হচ্ছেন বিন্দুসার। বিন্দুসার নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম। তো আবারও দেখে নাও। বিন্দুসার ছিলেন ভারতের দ্বিতীয় মৌর্য সম্রাট এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন কে? বিন্দুসার। এর সঙ্গে সঙ্গে কি জেনে গেলে যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? না, হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিকরা তাকে অমৃতঘাত বা অমৃত্যচেটেস নাম দিয়েছিলেন তাকে, যা সংস্কৃতে কি বলা হয় না, শত্রুদের ধ্বংসকারী হিসেবে অনুবাদ করা হয়। আর অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে, তার বাবা মারা যাওয়ার পরেই বিন্দুসার তারপরে সিংহাসনে বসেছিলেন। তো এটা MTS 2022-24 দুটোতেই এসছে। খুবই ইম্পর্ট্যান্ট এই তথ্যগুলো। তো এইভাবে এক্সট্রা ডিটেলসগুলো পেয়ে যাবে কিন্তু আমাদের যে পিডিএফ রয়েছে প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফ 2019 থেকে 24 যে এক্সাম হয়েছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের পিডিএফও পেয়ে যাবে। এটা যদি কেউ নিতে চাও, তো এটার প্রাইস পড়বে হচ্ছে 149, 149 টাকায় এই পিডিএফটা পেয়ে যাবে উইথ এক্সট্রা ডিটেলস। মানে অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে। আমাদের ক্লাসে যে এক্সট্রা ডিটেলস দেখতে পাচ্ছ, এর থেকেও বেশি এক্সট্রা ডিটেলস ওখানে পেয়ে যাবে। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? তো এখানে আমি আজকে যে তথ্যগুলো তোমাদের দিয়ে দেবো, ওইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? কোশ্চেন কিন্তু মাস্ট 2025-এর এক্সামে আসবে। এটা সঠিক অ্যান্সার হবে কেরালা। তো এই তথ্যগুলো যেগুলো দিচ্ছি, তোমরা খাতায় অবশ্যই নোট করে রাখো। আর যাদের পিডিএফ বাই করেছো বা পিডিএফ বাই করবে, তো তাদের করা দরকার নেই, তোমরা তো পিডিএফের মধ্যেই এগুলো পেয়ে যাবে, ঠিক আছে? দেখে নাও। 2011 সালের জনগণনা প্রকাশিত হয়েছিল যে ভারতের 2011 সালের জনসংখ্যার অনুপাত
1000 জন পুরুষে 943 জন মহিলা। বোঝা গেল জনসংখ্যার অনুপাত 1000 জন পুরুষে 943 জন মহিলা। ফার্স্ট শীর্ষ 4টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে। প্রথম রাজ্য এবং কেন্দ্রশাসিত মিলিয়ে দেওয়া রয়েছে এখানে কেরালা, তারপরে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। প্রত্যেকটার এইগুলোর সংখ্যাটা দেখে রাখো। লিঙ্গ অনুপাত দেখো 1084, 1038, 995, 992। কেন এগুলো দেখে রাখতে বলছি তোমরা পরবর্তী কোশ্চেনে গেলে এটা বুঝতে পারবে। তারপরে দেখো যে 4টা কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো: দমন দিউ 618, দাদরা ও নগর হাভেলি 775, চণ্ডীগড় 818, দিল্লি এনসিটি 866। এরপরে দেখো সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা কত না আছে 1084। সর্বনিম্ন মহিলা লিঙ্গ অনুপাত সহ রাজ্য সর্বোচ্চ হচ্ছে কেরালা, সর্বনিম্ন হচ্ছে হরিয়ানা 879। তারপরে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি যেটা হচ্ছে 1037। সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত সহ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দমন ও দিউ 618। সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত সহ জেলা মনে রাখো মাহে পন্ডিচেরির 1147 লিঙ্গ অনুপাত। সর্বনিম্ন মহিলা লিঙ্গ অনুপাত সহ জেলা দমন, সর্বোচ্চ হচ্ছে মাহে আর সর্বনিম্ন হচ্ছে দমন, যেটা দমন দিউর মধ্যে। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, যেখানে আমি ওই সংখ্যাগুলো মনে রাখতে বলেছিলাম। ভারতের 2011 সালে আদমশুমারি অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে 1037 জন মহিলা রেকর্ড করা হয়েছে? 1000 জন পুরুষে 1037 জন মহিলা। দেখো একই শিফটে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে। একটা হচ্ছে লিঙ্গ অনুপাত, সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত কোন রাজ্য, তার পাশাপাশি কি দিয়েছে 1037 জন মহিলা রেকর্ড করেছে, এটা কোন কেন্দ্রশাসিত অঞ্চল। তো 1037 এখানে দেখতেই পাবে 1037 কোনটাতে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে পন্ডিচেরি 1037। তাহলে পন্ডিচেরি অর্থাৎ পুদুচেরি হয়ে যাবে অপশান নাম্বার 2 সঠিক আনসার। বোঝা গেল কি বললাম? তো এইভাবে এই তথ্যগুলো ভালো করে মনে রাখো, খাতায় নোট করে রাখো। যারা পিডিএফ পারচেজ করনি বা অর্থের তো কিছু সমস্যা থাকার জন্য করতে পারোনি, অনেকে রয়েছে, তো তোমরা খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তী তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিলাম এটা। আর যারা তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে যাও। ওখানেও তোমরা সমস্ত কিছু, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারবে। তার পাশাপাশি জব রিলেটেড আপডেট, নতুন নতুন জব কিছু থাকলে সেগুলোর আপডেট আমরা টেলিগ্রামে দিয়ে দিই। এছাড়া এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে ওখানে। আর কিছু গুরুত্বপূর্ণ নোটসও আমরা ওখানে প্রোভাইড করে থাকি, তো সেগুলোও পেয়ে যাবে। আর এমটিএসের এই 4খানা পিডিএফ, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, একটা ইম্পর্টেন্ট টপিক স্ট্র্যাটেজিকের 14খানা টপিক থেকে নোটস রয়েছে, কাইন্ড অ্যাপে 2024 এবং ইংলিশ প্রিভিয়াস ইয়ার, গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজ এগুলো দেওয়া রয়েছে। এছাড়া আরও অনেক নোটস তোমাদেরকে দেওয়া হবে আমাদের যদি ব্যাচে জয়েন হও। তো প্রাইস রয়েছে মাত্র 199 টাকা। তো নিতে চাইলে দেরি করো না, মেসেজ করো। এক্সাম কিন্তু দেখতে দেখতে অনেকটাই সামনের দিকে এগিয়ে চলে আসছে। আর খুব শীঘ্রই নিশ্চয়ই এমটিএস এর ক্যালেন্ডার প্রকাশ হবে, নতুন ক্যালেন্ডার, যেহেতু সিজিএল এক্সামটা পোস্টপন্ড হয়েছে। তো এক্সাম নতুন ক্যালেন্ডার আসবে, তারপরে আমরা জানতে পারবো এমটিএস এর এক্সামটা কবে হবে। তো বেশি দিন পিছোবে না, ঠিক আছে? খুব শীঘ্রই এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেরি করো না, যত সম্ভব পিডিএফগুলো পারচেজ করতে চাইলে পারচেজ করে পড়াশোনা করো। তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি রয়েছে? নিচের কোন বইয়ের লেখক গণহত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেছেন? কোন বইয়ে বলো? এখানে বইটার নাম বলা হয়েছে, লেখকের নামও বলেনি। গণহত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেছেন যে বইতে, সেই বইটির নাম হচ্ছে দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল। দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এখান থেকে দেখে নাও, নামটা মনে রাখো, অ্যান ফ্রাঙ্ক। অ্যান ফ্রাঙ্ক ছিলেন একজন জার্মান কবি, যিনি টেলস ফ্রম দ্য সিক্রেট অ্যানেক্স
এবং ডায়েরি অফ এ ইয়ং গার্লের মতো ডায়েরি লিখেছেন। দুটো নাম, টেলস ফ্রম দ্য সিক্রেট অ্যানেক্স আর হচ্ছে ডায়েরি অফ এ ইয়ং গার্লস, কে লিখেছেন তাহলে? অ্যান ফ্রাঙ্ক। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কে কুচিপুড়ি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার 2022 পেয়েছেন? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 4, স্মিতা রাজেশভাই শাস্ত্রী। স্মিতা রাজেশভাই শাস্ত্রী, অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 13 নম্বর, নিম্নলিখিত প্যারা ক্রীড়াবিদদের মধ্যে কোন ক্রীড়াবিদ হাই জাম্প ইভেন্টের সাথে যুক্ত? হাই জাম্প ইভেন্টের সাথে যুক্ত যিনি, তিনি হচ্ছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু, ইনি একজন হাই জাম্পার ইভেন্টের সাথে যুক্ত। 14 নম্বর কোশ্চেন দেখো, এম বালা মুরালি কৃষ্ণ 1991 সালে নিম্নলিখিত কোন ক্ষেত্রের জন্য পদ্মভূষণে ভূষিত হন? এম বালা মুরালি কৃষ্ণ 1991 সালে কর্ণাটিক সঙ্গীতের ক্ষেত্রে তিনি পদ্মবিভূষণ ভূষিত হয়েছিলেন। তারপরে 15 নম্বর কোশ্চেন, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল নিম্নলিখিত কোন নদী অববাহিকায় অবস্থিত? পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল কোন নদী অববাহিকায় অবস্থিত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, কাবেরী নদী অববাহিকায় অবস্থিত। ভারতে ফেডারেল আদালত প্রতিষ্ঠার জন্য নিচের কোন আইনটি প্রদান করা হয়েছিল? ভারতে ফেডারেল আদালত প্রতিষ্ঠার জন্য কোন আইনটি প্রদান করা হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, 1935 সালের ভারত সরকার আইন। 1935 সালের ভারত সরকার আইন। কোন ঘরকে রাজ্য বিধানসভার নিম্ন কক্ষ হিসাবে বিবেচনা করা হয়? বলো, কোন কক্ষকে রাজ্য বিধানসভার নিম্ন কক্ষ হিসাবে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে বিধানসভা হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাজ্য আইনসভার নিম্নকক্ষে বিধানসভা নামেও পরিচিত। বিধান পরিষদ হলো রাজ্য বিধানসভার উচ্চকক্ষ, বিধান পরিষদ, যা আইন পরিষদ নামে পরিচিত। আর এটি একটি স্থায়ী সংস্থা যার 1/3 সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর নেয়। এরপরে দেখো, জাহাজ মহল নামে দুটি জলাধারের মধ্যে একটি মার্জিত দ্বিতল জাহাজ প্রাসাদ কে তৈরি করেছিলেন? জাহাজমহল নামে দুটি জলাধারের মধ্যে একটি মার্জিত দ্বিতল জাহাজ প্রাসাদ কে তৈরি করেছিলেন? সুলতান গিয়াসউদ্দিন খিলজি তৈরি করেছিলেন। আর সুলতান গিয়াসউদ্দিন খিলজি কর্তৃক নির্মিত জাহাজমহল, এটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। 1347 খ্রিস্টাব্দে যখন বাহমানি রাজ্য প্রতিষ্ঠা হয়, তখন নিচের মধ্যে কে দিল্লির সুলতান ছিলেন? বাহমানি রাজ্য যখন প্রতিষ্ঠা হয় তখন দিল্লির সুলতান ছিলেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক ছিলেন। হুমায়ুন শাহ বাহমানি শাসক মাহমুদ গাওয়ানকে বণিক প্রধান বা মালিকুত-তুজ্জার উপাধি প্রদান করেছিলেন। আলাউদ্দিন হাসান বাহমানি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি সিংহাসনে আরোহণের পর বাহমান শাহ উপাধি গ্রহণ করেছিলেন। আর বাহমানি রাজ্যের অধীনে প্রদেশগুলি তরফদারদের দ্বারা শাসিত হতো। আর হচ্ছে আহসানাবাদ প্রতিষ্ঠার পরপরই বাহমানি সালতানাতের রাজধানী হয়ে ওঠে। এই তথ্যগুলো মনে রাখো ভালো করে। প্রত্যেকটা তথ্য আমরা যে তথ্যগুলো দিচ্ছি এক্সট্রাভাবে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে, বা যারা পিডিএফ নিয়েছো তারা কিন্তু ওই এক্সট্রা ডিটেলসগুলো ওইগুলোই ভালো করে পড়বে। কোশ্চেন আনসার তো অবশ্যই পড়বে, তার পাশাপাশি এক্সট্রা নোটসগুলো যেগুলো দিচ্ছি ওইগুলো ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। 20 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের নিচের কোন শহরে প্রথম সফল টেক্সটাইল মিল স্থাপিত হয়েছিল? প্রথম সফল টেক্সটাইল মিল, এটা স্থাপিত হয়েছিল হচ্ছে কোথায়? না হচ্ছে মুম্বাইতে হয়েছিল। 2023 সালে ভারত সরকার জলাভূমির সর্বোত্তম ব্যবহারকে উৎসাহিত করার জন্য এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য জৈব বৈচিত্র্য, কার্বন স্টক, ইকো-ট্যুরিজম সুযোগ এবং আয় বৃদ্ধির জন্য অমৃত ধরোহর স্কিম পরবর্তী ড্যাশে বাস্তবায়িত করার প্রস্তাব করেছিল।
পরবর্তী 3 বছরে বাস্তবায়িত করার প্রস্তাব করেছিল। একটি জৈব যৌগে 0.25 গ্রাম সম্পূর্ণ জ্বলনের পরে 0.13 গ্রাম জল দেয়। সম্পূর্ণ জ্বলনের পরে সেটা কি করে 0.13 গ্রাম জল দেয়। তো এখানে তাহলে হাইড্রোজেনের শতকরা গঠনটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে ওই 5.77 বা আসবে। তো এটাকে আমরা 5.78 ধরে নিতে হবে আমাদেরকে। 5.78, এই জন্য এখানে আমি প্রায়টা লিখে দিয়েছি। এক্সাক্ট তো আর মান আসবে না, এর কাছাকাছি মান আসবে। এরপরে দেখো 23 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয় বলেছে এখানে আবারও। এটা সঠিক অ্যান্সার হবে দান হিসাবে একজন ব্যক্তির দ্বারা প্রাপ্ত আয়। দান হিসাবে একজন ব্যক্তির দ্বারা প্রাপ্ত হয়, যেটা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। বাকিগুলো দেখো, একটি পরিবারের দ্বারা তাদের উদ্যোক্তা দক্ষতা ব্যবহারের জন্য প্রাপ্ত হয়। একজন ব্যক্তি তার মূলধন ব্যবহারের জন্য প্রাপ্তি হয়, আর একটা পরিবার তাদের জমি ব্যবহারের জন্য প্রাপ্ত হয়। তো এই যে প্রাপ্ত যে আয়গুলো, বাকি যে তিনটে 2, 3, 4-এর যে তিনটে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জাতীয় আয়ের কিন্তু অন্তর্ভুক্ত। 24 নম্বর, থার্মোহাইলাইন সার্কুলেন্স সারা বিশ্বে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবেশগত কারণগুলির মধ্যে কোনটিকে সরাসরি প্রভাবিত করে? বলো। থার্মোহাইলাইন সার্কুলেন্স দ্বারা বিশ্বে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবেশগত কারণগুলির মধ্যে সরাসরি প্রভাব করে, সেটা হচ্ছে জলবায়ুকে। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 2023-24 সালে প্রস্তাবিত 1961 সালের আয়কর আইনের কোন ধারাটি 75 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেয়? কোন ধারা? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, ধারা 194 পি। ধারা 194 পি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগেনি বলো? সবারই ভালো লেগেছে। তোমরা কিন্তু এক্সট্রা যে নোটসগুলো দিয়েছি ওইগুলো ভালো করে মনে রাখো। আর টেলিগ্রামে যারা এখনো জয়েন করোনি, তো অবশ্যই বলবো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওখান থেকে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আর যদি তাও না পাও, ঠিক আছে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ওখান থেকে বললে ওখান থেকেও পেয়ে যাবে। আর যারা এখনো ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো। আর তার পাশাপাশি নতুন যদি হয়ে থাকো, চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো, তো দেরি করছো কেন? সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের ক্লাস কিন্তু অবশ্যই তোমরা পাবে সন্ধ্যে 6:30টায়। প্রত্যেকদিন সন্ধ্যে 6:30টায় ক্লাস পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। যে ক্লাসগুলো তোমাদের এমটিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ভেরি ইম্পর্ট্যান্ট এই ক্লাসগুলো রয়েছে। আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নেবে। আর আমাদের ব্যাচে যদি জয়েন হতে চাও, তো দেরি না করে এখনই তোমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে মেসেজ করো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা অবশ্যই মেসেজ করো। মেসেজ করলে ওখানে কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে কিভাবে তোমরা পিডিএফটা পাবে। বুঝে গেল? এমটিএস এর সকল পিডিএফ অ্যাভেলেবল রয়েছে এবং তার পাশাপাশি সিএইচএসএল এরও পিডিএফ রয়েছে। সিএইচএসএল 2300 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইভাবে এক্সট্রা ডিটেলস সহ সেটারও পিডিএফটা রয়েছে, যার প্রাইস এখন মাত্র 29 টাকা। 29 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে? যদি নিতে চাও দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। আর সিএইচএসএল নিলে অবশ্যই সিএইচএসএল মেসেজ করবে। ঠিক আছে?